প্লিজ কেউ কাশ্মীর আসবে না, নাহলে কিন্তু এইরকম বরফ পেয়ে যাবেন। আর দূরের ওই পাহাড়গুলো দেখো, পুরো স্নোতে ঢাকা, পুরো বরফে মারা উপত্যকা। নতুন এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে অমিতদা। স্বর্গে বসে আছে। অনেক তো ঘুরলেন সমুদ্রের তীর, এবার আপনাদেরকে ঘুরে দেখাবো ভারতের ভূস্বর্গ কাশ্মীর। গোটা পৃথিবীর বুকে যদি কোথাও স্বর্গ থাকে তাহলে সেটা এখানেই। ছোটবেলা থেকে শুনে এসেছি তার কথা, বড় হওয়ার সাথে সাথে মাথা চাড়া দিয়েছে যাওয়ার ইচ্ছেটাও। হ্যাঁ, এটাই হলো কাশ্মীর। সবাই বলে পৃথিবীর ভূস্বর্গ, তবে ভূস্বর্গ কিনা জানি না, আমার মতো এক নিম্ন মধ্যবিত্ত ছেলের কাছে এটা একটা স্বপ্ন। যত দূর চোখ যায় শুধুই সাদা বরফের চাদরে ঢাকা পাহাড় উপত্যকা, আবার অন্যদিকে শান্ত ডাল লেকের অপার স্নিগ্ধতা মুগ্ধ করতে বাধ্য। কলকাতা থেকে কিভাবে সহজে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন পুরোটা, কতই খরচা হবে, আদেও কাশ্মীর যাওয়া এখন সেফ কিনা, সমস্ত শেয়ার করেছি আমার এই প্রথম পর্বের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, আমার প্রথমবার কাশ্মীর ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। আজ যাচ্ছি আর পাঁচটা বাঙালির মতো আমার তোমার স্বপ্নের তথা ড্রিম ডেস্টিনেশন যাই বলো না কেন, পৃথিবীর ভূস্বর্গ তথা ভারতের ভূস্বর্গে। সেই ছোটবেলায় ভূগোলের পাঠ্য বইতে পড়েছিলাম কাশ্মীরের কথা, আর তারপর যত বড় হয়ে গেছি, হাতে যখন অ্যান্ড্রয়েড ফোন এসছে তখন তাকে চোখে দেখেছি, এবং আজ সেখানেই যাচ্ছি ঘুরবো বলে, নিজের চোখে সবটা দেখবো বলে, অজানাকে জানবো বলে। এর আগে আমি কখনো কাশ্মীর যাইনি, তার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। তার সাথে তো একটা চাপা উত্তেজনা কাজ করছে। আর যেহেতু একটা লম্বা জার্নি হবে, আমি কিন্তু এই একটা ব্যাগ নিয়েছি আর এই একটা ব্যাগ নিয়েছি। এর মধ্যে কিন্তু সব জামা কাপড় আছে, আর এইটার মধ্যেই খাবার দাবার সমস্ত জিনিসপত্র রয়েছে। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের জার্নি শুরু হয়েছিল আমার স্টেশন দমদম ক্যান্টনমেন্ট থেকে। বলতে বলতে চলে এলো ট্রেন। ট্রেনে উঠে মা বাবাকে বিদায় জানিয়ে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে চলে আসলাম। এবার আমাদের কাশ্মীর পৌঁছতে গেলে হয় শ্রীনগর পৌঁছতে হবে অথবা জম্মু পৌঁছতে হবে। তো এই শ্রীনগর বা জম্মু যাওয়ার কিন্তু বিভিন্ন অপশান রয়েছে। আজ আমরা ট্রেনে করে যাব। আজ আমরা যাত্রা করব 22-31-7 শিয়ালদা থেকে একটা 10 মিনিটে ছেড়ে যাওয়া শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস, যেটি সপ্তাহে প্রতি সোমবার এই শিয়ালদা থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়। এবার দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। ভেতরে ঢুকে দেখলাম শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে আমাদের এবারের লম্বা সফরের সঙ্গী জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস। এটাই হলো আমাদের এই যাত্রাপথের কিন্তু S2 কম্পার্টমেন্ট। আর স্লিপারে দেখতে পাচ্ছ কিন্তু পুরো জেনারেলের মতো ভিড়, মানে এটা কিন্তু আমার এক্সপেকটেশনের বাইরে। জাস্ট ভিড়টা দেখো, মানে পুরো মনে হচ্ছে জেনারেলে উঠেছি, সবাই লাইন দিয়েছে। ঠিক আছে, এটা স্লিপার বলে মনে হচ্ছে না। এটা কোন দিক থেকে স্লিপার আমি বুঝতে পারছি না। ঠিক আছে, মানে আমার তো পুরো জেনারেলই মনে হচ্ছে। এই হচ্ছে স্লিপারের ভিতরের অবস্থা, মানে সব সিট কিন্তু মানে সবাইকে দখল করে অলরেডি বসে রয়েছে। ঘড়ি বলছে 1:10। আমাদের ট্রেন 22-31-7 শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে রওনা হলো কাশ্মীরের উদ্দেশ্যে। আমাদের এই হামসাফার এক্সপ্রেস মোট 11টি স্টেশন, একে একে আসানসোল, ধানবাদ, বিহারের গয়া জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, তারপর বারাণসী জংশন, একে একে লখনৌ চারবাগ জংশন, বরেলি জংশন, মুরাদাবাদ জংশন, সাহারানপুর, আম্বালা ক্যান্টনমেন্ট জংশন, তারপর লুধিয়ানা জংশন হয়ে ফাইনালি পৌঁছবে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। আর আমাদের এই ট্রেনটি 8টা রাজ্যের উপর দিয়ে যাবে। একদম ফার্স্টে বাংলা, বিহার, উড়িষ্যা, তারপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা হয়ে একেবারে গিয়ে পৌঁছবে জম্মু তাওয়াই। এক কথায় বলতে গেলে এই ট্রেনে সফর করলে কিন্তু 8টা রাজ্যের উপর দিয়ে আপনারা যেতে পারবেন। আমাদের এই স্লিপারের S2 কিন্তু আর স্লিপার নেই, হয়ে গেছে জেনারেল। আর আজকে আমি একা জার্নি করছি না, আমার সাথে রয়েছে, প্রথমে রয়েছে শুভঙ্কর দা রয়েছে,
আর সাথে রয়েছে তো একদম শুধু আমাদের জয়দেব ভাই রয়েছে, আর সাথে রয়েছে আমাদের ফেমাস অমিতদা। তো কেমন লাগছে সবার এই ট্রেনটা? দারুণ না? আর কি হবে, আমরা এই যাত্রাপথে কিন্তু ফুল সিট পাইনি, আমাদের সবকটা টিকিট কিন্তু আরএসি হয়েছে, এই জন্য কিন্তু এইবারের যাত্রাটা একটু হেক্টিক হবে। আর এখানে কিন্তু আমাদের সিট রয়েছে, এখানে কিন্তু অনেক মানুষ এমনি বসে গেছে, কিচ্ছু করার নেই। আমাদের এই হামসাফার এক্সপ্রেসের প্রথম হল্ট আসানসোল জংশন, আর পথেই পড়ল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দির। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে শুরু করলাম লম্বা একটা জার্নি। এই ট্রেন নামে হামসাফার হলেও রয়েছে 15টি থার্ড এসি কোচ ও 3টি স্লিপার কোচ, আর শেষ পর্যন্ত স্লিপারের টিকিট কাটায় তা হয়ে যায় আরএসি। তাই আর কি, আমার পছন্দের সাইড লোয়ার সিটে বসে এভাবে ট্রেনের বাইরের সব অপরূপ দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দেব গোটা একটা সফর। আমরা তো এই ট্রেনের স্লিপারে যাচ্ছি, তো এই স্লিপারের বাথরুম ঠিক কেমন হয় আসুন দেখিয়ে দিই আপনাদের। একদম কিন্তু সামনে দেখতে পাচ্ছ রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, এখানে রয়েছে হচ্ছে ডাস্টবিন রয়েছে, এখানে রয়েছে বেসিন, আর এখানে একটা দিকে ছোট্ট হচ্ছে মিরার টাইপের, মানে যেরকম কিন্তু একেবারে পুরো আর কি ইন্ডিয়ান রেলওয়েতে থাকে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশও রয়েছে। আচ্ছা, আর এদিকে একটা বাথরুম, এদিকে একটা বাথরুম। এবার চলুন এই বাথরুমটায় যাওয়া যাক। এই হলো স্লিপার ক্লাসের বাথরুম, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, কোমোড রয়েছে, এখানে রয়েছে একটা দেখতে পাচ্ছি বেসিন দিয়েছে, এখানে রয়েছে মিরার, মানে এক কথায় বলতে গেলে ঠিকঠাক, মানে স্লিপার ক্লাস অনুযায়ী কিন্তু একেবারে ঠিকঠাক। এখানে রয়েছে জেট স্প্রে, এখানে ফ্ল্যাশ দিয়ে দিয়েছে, ফ্ল্যাশ করলে হ্যাঁ ফ্ল্যাশ হচ্ছে, আর এখানে কিন্তু দিচ্ছে একদম হ্যান্ড ওয়াশ। এই হামসাফার এক্সপ্রেস ছাড়াও কিন্তু জম্বু যাওয়ার আরও দুটো ট্রেন রয়েছে, একটি কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেস এবং আরেকটি হলো হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস। এই কলকাতা থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেস কিন্তু সপ্তাহের প্রতিদিন কিন্তু চলে, তবে আমাদের এই ট্রেনটি মানে সবচেয়ে কম সময় জম্বু পৌঁছে যায়, কিন্তু এটা উইকলি ট্রেন, মাত্র সপ্তাহের সোমবার করে এটা কিন্তু চলে। এখন সময় বলছে 2:48, আর আমরা কিন্তু সকলে লাঞ্চ করতে বসে গেছি। আজকে মা কিন্তু বাড়ি থেকে বানিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, মাংস রয়েছে, আর এখানে কিন্তু জয়দেব নিয়ে এসছে এখান থেকে কিন্তু এখন কিন্তু মানে পুরো এগ চাউমিন, আর সবাই একসাথে জমিয়ে বসছি লাঞ্চ করতে। মানে ঠিক আছে আমরা একটা ভাগ দেবো, প্রবলেম নেই। এই বাড়ি থেকে আনা চিকেন ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়ার মজাটাই পুরো আলাদা। কেমন লাগছে অমিতদা? এভাবেই খাওয়া দাওয়ায়, হাসি মজা, আড্ডায়, তার সাথে বাইরের প্রকৃতি দেখতে দেখতে কত নাম না জানা স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছলো তার প্রথম হল্টে। এখন সময় বলছে বিকেল 4:14, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের সর্বপ্রথম হল্ট আসানসোল জংশন। আসানসোল থেকে বাইরে যেতে পারছি না, তো জেনারেলের মধ্যে तो आपको खुद को पता नहीं है आपका कौन सा सीट है? हमको पता है। आप लोअर बोल रहे हैं, लोअर एक है, पता नहीं है, फिर आप भी मत सुनिए किसी को। सॉल्व कर जा रहे हैं, सॉल्व कर जा रहे हैं। প্রায় 265 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের এই যাত্রাপথের সেকেন্ড হল্ট ধানবাদ জংশন। আপনাদের মনে আছে কিনা জানা নেই, বাট আমি কিন্তু ধানবাদে এসেছিলাম, দেখিয়েছিলাম বিভিন্ন ড্যাম থেকে শুরু করে উত্তম কুমারের আদি বাড়ি, ভীষণ সুন্দর কিন্তু জায়গা। এখানে বর্ষাকালে কিন্তু ঝর্ণাগুলো দারুণ সুন্দর দেখতে লাগে। আমাদের ট্রেন ঝাড়খণ্ডে ঢোকার পর এই ধানবাদই হলো ফার্স্ট স্টেশন। এই মুহূর্তে
মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আমাদের এই ট্রেনের যাত্রাপথের তৃতীয় হল্ট বিহারের গয়া জংশন। একদম সঠিক সময় ঢুকিয়ে দিয়েছে ট্রেন। গয়া জংশন হিন্দু ধর্মশাস্ত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে কিন্তু হিন্দু ধর্মের মানুষরা আসে মৃত মানুষের পিণ্ড দান করতে। আর এখানেই কিন্তু রয়েছে বুদ্ধ গয়া, তার কারণ এখানে কিন্তু বুদ্ধদেব এসে সিদ্ধি লাভ করেন। বিহারের গয়া জংশন ছাড়তেই রাতের খাবার সেরেছিলাম ট্রেনের প্যান্ট্রিকারের স্ট্যান্ডার্ড এগ মিল দিয়ে। খাবারের মান ছিল বেশ ভালো। তারপর বেশ কিছুটা সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে চলে গিয়েছিলাম নিজের সিটে। হেডফোনে চালিয়ে দিলাম সানডে সাসপেন্স, আর সাথে সাথেই চোখে নেমে এলো গভীর ঘুম। কিন্তু পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, ততক্ষণে দেখলাম এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের সেই বিখ্যাত বারেলি জংশনে। গুড মর্নিং ফ্রম বারেলি জংশন। এখন কিন্তু প্রায় 1205 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই স্টেশনে এসে পৌঁছালাম। আর এখানে মোটামুটি 2 মিনিটের হল্ট রয়েছে। এখানে কিন্তু স্টেশন চত্বরে কিন্তু বহু দোকান রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিতেই পারো। এই হচ্ছে আমাদের ট্রেন। বেশ সুন্দর একটা সকাল, আর প্রচুর লোকের ভিড়। এখানে কিন্তু অন্য কিছু বিক্রি হচ্ছে। সামনে বিশাল ভিড়। আর স্লিপারের অবস্থাটা কি অবস্থা। জোর কদমে চলছে আমাদের ট্রেন জার্নি, তার সাথে কিন্তু একদম কিন্তু তোড়জোড় করে মুড়ি মাখা শুরু হয়ে গেছে। মানে শুভঙ্করদার নিজে মুড়ি মাখলো, একদম কিন্তু দারুণ। ও হো দারুণ। আর অমিত তো কেমন লাগছে? এটা পিকনিক ফিল দিচ্ছে না? আর এখানে কেমন লাগছে? ঝরে পড়ছে। হ্যাঁ, মুড়ি তো ঝরেই পড়ে। যাই হোক, একটু খাওয়া যাক। দারুণ। এই লম্বা ট্রেন জার্নিগুলোর এটাই তো মজা। বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে গল্প, আড্ডা, গান, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ কিছু মুহূর্তের সাক্ষী। এদিকে বারেলি জংশন পেরিয়ে মোরাদাবাদ, সাহারানপুর, আম্বালা ক্যান্টনমেন্ট হয়ে ট্রেন ছুটে চলেছে পাঞ্জাবের মধ্য দিয়ে। সন্ধে নামার আগে দেখুন কি অপূর্ব লাগছে অস্তগামী সূর্য। মনে হচ্ছে তার শেষ আভাটুকু ছড়িয়ে দিয়ে যাচ্ছে। এভাবেই একের পর এক ট্রেনের আসা যাওয়া দেখতে দেখতে অবশেষে লুধিয়ানা জংশন পেরিয়ে আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। এখন ঘড়ি বলছে রাত 12টা, আর প্রায় কলকাতা থেকে 1948 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছেছিল জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। এই হচ্ছে স্টেশন। সবাই কিন্তু একদম ট্রেন থেকে নামতে শুরু করে দিয়েছে। আপনারা সকলে এসছেন বন্ধু বান্ধব নিয়ে? আচ্ছা, ফ্যামিলি বন্ধু বান্ধব একদম এনজয় করুন। আমাদের ট্রেন নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কিন্তু ফুট ব্রিজ দিয়ে হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। এবার আপনাদের কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি। আমাদের ট্রেন যখন পাঠানকোট ছাড়ালো তখনই কিন্তু আমাদের নেটওয়ার্ক চলে গেছে। তো এখানে কিন্তু বাইরের সিম কোনো কাজ হয় না। এখানে এসে অবশ্যই স্টেশনে নেমে কিন্তু সিম নিয়ে নিতে হবে। আপনারা স্টেশন থেকেও কিন্তু নতুন সিম কার্ড নিতে পারেন, অথবা শ্রীনগর পৌঁছেও কিন্তু সেখান থেকে সিম কার্ড নিতে পারেন। এখন তো যেহেতু রাত হয়ে গেছে, দেখতে হবে সিম কার্ডের কোনো দোকান কিন্তু আছে কিনা, সেটাও দেখার ব্যাপার রয়েছে একটা। আগে তো বাইরে বেরোনো যাক। এই যে এখন কিন্তু আমরা চলে আসলাম এই জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের একদম বাইরে। এই হচ্ছে বাইরেটা। স্টেশন থেকে বাইরে বার হয়ে আসলাম, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে। ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত ধরনের কিন্তু খাবার তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু স্টেশন থেকে একদম বাইরে রয়েছে এটিএম। আর স্টেশনের একদম বাইরে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে ডরমেটারি, বেড, রুম, একদম কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই এসে থাকতে পারেন। স্টেশনের বাইরেই ঘুরছিলাম, কয়েকটা ডরমেটারি ছিল, তো আমি জিজ্ঞেস করলাম, বেশ কিন্তু অনেকখানি ভাড়া বললো। তো আমাদের যেহেতু সকালবেলায় শ্রীনগরের পথে রওনা হতে হবে, তো এইটুকু সময়ের জন্য ওই অত টাকা দিয়ে, মানে প্রায় 500-600 টাকা বলছিল এক একজনার। তো ফালতু ডরমেটারি রুম নিয়ে কিন্তু কোনো লাভ নেই। আমরা এই ওয়েটিং রুম, স্টেশনের ওয়েটিং রুমে কিন্তু মানে এই সময়টা আর কি আরামসে কিন্তু গল্প করতে করতে কাটিয়ে দেওয়াই যায়। তো আমরা এখানেই থাকছি, আর কালকে সকালবেলা কিন্তু আমাদের কিন্তু এইখান থেকে গাড়ি পিক আপ করবে। শুভ সকাল বন্ধুরা। ওয়েটিং হল থেকে কিন্তু চলে আসলাম স্টেশনের বাইরে। দারুণ একটা ঘুম দিলাম।
তো আমাদের গাড়িও শুনলাম কিন্তু অলরেডি চলে এসছে, তাহলে চলুন একেবারে গাড়ির সামনে যাওয়া যাক। আর আপনাদের কালকে বললাম না যে সিম নিতে হবে, তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু নিয়ে নিয়েছি একটা জিওর সিম। এটা কিন্তু 28 দিনের জন্য 5G আনলিমিটেড, আর এটা টাকা নিলে হচ্ছে 400 টাকা। তো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু জিও বা এয়ারটেলের সিম নেবেন, বাট এখানে কিন্তু ভোডাফোনের সিম একদমই চলে না বলতে গেলে। আর এই সিমটা কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে অলরেডি চালুও হয়ে গেছে। স্টেশন থেকে বাইরে চলে আসলাম আর আমাদের কিন্তু গাড়িও চলে এসছে। তো আমরা কিন্তু এইবার 5 রাত 6 দিনে প্রথমবার কাশ্মীরটা কিন্তু ভালোভাবে ঘুরে দেখবো। তো আমরা কিন্তু ট্যুর পিকার সাথে এসেছি, ওনারাই কিন্তু পুরোটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে খুব সুন্দরভাবে। আপনারাও কিন্তু চাইলে ট্যুর পিকারের সাথে আপনাদের কাশ্মীর প্ল্যানটা করতেই পারে। তাহলে চলুন চটপট গাড়ির ভিতরে ওঠা যাক। এখন আমরা রওনা হয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। এখান থেকে শ্রীনগর কিন্তু প্রায় 250 কিলোমিটারেরও বেশি, আর সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। বেশ লম্বা একটা জার্নি কিন্তু আজকে হবে। সামনে বেশ কয়েক ঘন্টার জার্নি, তাই প্রথম কাজ হলো ব্রেকফাস্ট সেরে ফেলা। সেদিন ব্রেকফাস্ট সেরেছিলাম রাস্তার ধারের একটি ধাবা থেকে। জম্মু থেকে শ্রীনগর বিভিন্নভাবে যাওয়া যায়। একটি হলো প্রথমে জম্মু থেকে কাটরা, এবং কাটরা থেকে বন্দে ভারতে চেপে বিশ্বের উচ্চতম চেনাব রেল ব্রিজের উপর দিয়ে সোজা শ্রীনগর। আর আরেকটি হলো আমরা যেমন যাচ্ছি বাই রোড ধরে। ধীরে ধীরে শুরু হলো পাহাড় চড়াই। প্রথমেই যে টানেলটি আমরা পার করব সেটি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল বা চেনানি নাসরি টানেল, যা লম্বায় প্রায় 9.28 কিলোমিটার। আমরা বাঙালিরা যে কতটা চা পাগলু এর থেকেই বোঝা যায়। মানে সবাই কিন্তু হাতে চা নিয়ে নিয়েছে, সাথে হচ্ছে কাশ্মীরি মিষ্টি, ঠিক আছে? ব্যাপারই সব আলাদা। কেমন লাগে চা? চায়ের সাথে কাশ্মীরি মিষ্টি খাওয়া যায়? কম্বিনেশনটাই আলাদা। এর জন্য বলে বাঙালি যেখানে যায় চা তো তাদের লাগবেই। যতই উপরের দিকে উঠছিলাম উত্তেজনা যেন ততই বাড়তে থাকছিল। প্রথমবার ভূস্বর্গ বলে কথা। বানিহাল পেরোতেই আরো স্পষ্ট হলো দূরেরই তুষার শুভ্র পাহাড়ের চূড়া। কাশ্মীরকে যে কেন ভূস্বর্গ বলা হয় তার হয়তো কিছুটা আজ তখন থেকেই পেয়েছিলাম। ব্যাস, আমরা পৌঁছে গিয়েছি শ্রীনগর। শহরে প্রবেশ করতেই চোখে পড়ল ছোটা ডাল লেক। আপাতত এখন হোটেলের দিকেই যাওয়া যাক। জম্মু থেকে বেশ অনেকক্ষণের যাত্রাপথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম আমরা একদম কাশ্মীরের প্রাণকেন্দ্র যাকে বলে শ্রীনগর। আর এটা হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেল, আর এখানেই আমরা মোটামুটি 3 দিন কিন্তু থাকছি। তো এই হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা ট্যুর পিকার্সের মাধ্যমে বুক করেছি, আমরা যাদের সাথে এই কাশ্মীর ট্যুরটা কিন্তু করছি। তো ভীষণ সুন্দর হোটেল। তাহলে চলুন আপনাদেরকে একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা। বেশ কিন্তু কাঠের কিন্তু সুন্দর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি। এবার ভিতরে ঢোকার যাক। এই সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে আসলাম, আর একদম ওপরে উঠে দেখতে পাচ্ছি রয়েছে একটা সিটিং এরিয়া। কি সুন্দর দেখতে পাচ্ছ, চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। মানে ওয়াল পেন্টিং থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু কিন্তু একেবারে 5 স্টার যাকে বলে। এখানে কিন্তু সিটিং এরিয়া রয়েছে। এই সিটিং এরিয়ার সাইডে রয়েছে একটা মিরার রয়েছে, আর সাথে দিয়েছে একটা বেসিন। সব কটা দেওয়াল কিন্তু যত্ন সহকারে দারুণ সুন্দরভাবে সাজানো। এখানে রয়েছে একটা দেখতে পাচ্ছি ওয়াটার ফাউন্টেন। আর রুম দেখার পালা, চলুন। বাহ, এই হচ্ছে আমাদের রুম রয়েছে। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি, রয়েছে কিং সাইজ বেড। বাহ, খুব সুন্দর। আর একদম কিন্তু বেডের সামনেই রয়েছে দুটো সিটিং চেয়ার। এখানে কিন্তু বসে গল্প দেওয়া যাবে। বেশ কিন্তু সুন্দর চারিদিকের ডেকোরেশন,
মানে সব কটা কিন্তু দেওয়াল দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই বেডে কিন্তু মোটামুটি 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। দারুণ ডিলাক্স একটা রুম, আর কিচ্ছু বলার নেই, যা দেখতে পাচ্ছ সবই কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। একদম বেডের সাইডে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, বেডের পাশেই রয়েছে একটা টি স্পেস যাকে বলে। এখানে কিন্তু চা করার সমস্ত সরঞ্জাম দিয়ে দিয়েছে, রয়েছে কাপ প্লেটের সেট, রয়েছে গ্লাস রয়েছে, দেখতে পাচ্ছি 2টো কফি রয়েছে, রয়েছে সুগার রয়েছে, মিল্ক রয়েছে, রয়েছে টি ব্যাগ, সাথে রয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটেল। তো মোটামুটি সব কিন্তু এখানে অ্যামিনিটিস রয়েছে ভরপুর। এর সাথে দিয়ে দিয়েছে একটা কিন্তু স্পেস, যেখানে কিন্তু আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। তো এখানে বেশ অনেকটা স্পেস আছে, নিজেদের জামা কাপড় ব্যাগপত্র এখানে কিন্তু পুরো ধরে যাবে। এক কথায় বলতে গেলে দুর্দান্ত একটা রুম। এই রুমের সাথে কিন্তু থাকছে একটা স্মার্ট টিভিও, ঠিক আছে। আর এর সাইডে রয়েছে হচ্ছে ওয়াশরুম। আসুন একবার ওয়াশরুমটা দেখিনি। একেবারে বলতে গেলে আর কি রুমের মতনই কিন্তু সাজানো গোছানো একটা ডিলাক্স টাইপের ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে, হচ্ছে 24 আওয়ার্স গরম জলের সুবিধা রয়েছে, একটা ছোট্ট ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ, সমস্ত কিছু সোপ টোপ শ্যাম্পু সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিয়েছে। শাওয়ার এরিয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে আসলে খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবে। বছরের বিভিন্ন সময় শ্রীনগরে যখন গরম পড়ে তখন আর কি একটু ফ্যানের দরকার হয়, এর জন্য কিন্তু রয়েছে সিলিং ফ্যানের ব্যবস্থা। এছাড়া কিন্তু যে বেডটি দিয়েছে এটি কিন্তু পুরো সম্পূর্ণ ইলেকট্রিক বেড, এটি তখন কিন্তু ঠান্ডার সময় আপনা আপনি পুরো গরম হয়ে উঠবে। আপনাদের রুম তো দেখালাম, এবার আসুন ব্যালকনিটা দেখা যাক। এই হচ্ছে ব্যালকনি। তো এই রুমের সাথে কিন্তু মোটামুটি এরকম ব্যালকনি পাবে। আর ওই দেখুন এখান থেকে কিন্তু পুরো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। এভাবেই কেটেছিল শ্রীনগরে আমাদের প্রথম দিন। তারপর ফ্রেশ হয়ে দারুণ বেশ কয়েক ঘন্টার ঘুম দিয়ে চলে গিয়েছিলাম রাতের ডিনার সারতে। তার মধ্যে ছিল রুটি, ডাল, ভাত, সবজি আর ডিম কারি। চটপট ডিনার সেরে চলে গিয়েছিলাম বিছানায়। পরদিন যখন ঘুম ভাঙলো তখন ঘড়ি বলছে সকাল 7টা। চটপট রেডি হয়ে বেরোনোর জন্য তৈরি হয়ে নিলাম। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজ হলো ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, আর আজকে আমাদের এই শ্রীনগরে দ্বিতীয় দিন। আজকে আমরা যাব গুলমার্গ, যাকে কাশ্মীরের ফুলের উপত্যকাও বলা হয়ে থাকে। আর আজকে কিন্তু একদম সকালটা দারুণভাবে শুরু হয়েছে, বেশ ঠান্ডা রয়েছে। এখন ব্রেকফাস্টের জন্য উপরে ডাকছি, তাড়াতাড়ি চলুন ব্রেকফাস্টটা করে চটপট বেরিয়ে যেতে হবে আমাদেরকে। এই ব্যাগে সমস্ত কিছু কিন্তু ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে নিচ্ছি, যেমন হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে যা যা আর কি লাগে। তো মোটামুটি যেহেতু সেখানে কিন্তু স্নো থাকবে, এর জন্য কিন্তু স্নো বুটও কিন্তু আমি এই সাথে নিয়ে নিয়েছি। আমরা যে হোটেলে রয়েছি, হোটেল রয়্যাল হাবিব রেসিডেন্সি, ভীষণ ভালো হোটেল, আপনারাও কিন্তু চাইলে এখানে এসে থাকতে পারেন। আমি এই কাশ্মীরটা পরপর কীভাবে ঘুরবো সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি কিন্তু এভাবে কিন্তু পরপর ঘুরতে থাকবো। এখন কিন্তু চলে আসলাম আমাদের হোটেলের রেস্টুরেন্ট সেকশানে। এইভাবে কিন্তু পুরো রেস্টুরেন্টটা রয়েছে। আর এখন কিন্তু ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে চটপট। আজকে ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখে নিই। আচ্ছা, লুচি রয়েছে, বাহ, সাথে রয়েছে হচ্ছে এখানে আলুর তরকারি, আলুর দম, যাই বলো না কেন। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যেহেতু কিন্তু পাহাড়ে উঠবো এর জন্য কিন্তু একদম অল্প করে নিয়ে নিয়েছি। আপনারা যারা আসবেন কিন্তু একদম অল্প করে খাওয়ার চেষ্টা করবেন, মানে আর কি এতে শরীরও ভালো থাকবে আর ভালোভাবে কিন্তু পুরো জায়গাগুলো আপনারা ঘুরতেও পারবেন। আর এখন শ্রীনগরের টেম্পারেচার বলছে 8 ডিগ্রি। কালকে রাতে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, মানে 1-2 ডিগ্রি হয়ে গেছিলো দেখেছিলাম। তো এখন গিয়ে দেখতে হবে গুলমার্গে কত টেম্পারেচার। আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে, তাহলে চলুন একদম কিন্তু গাড়ির ভিতরে ওঠা যাক। गुड मॉर्निंग भैया, आपका नाम? हाँ, अच्छा। সেদিন সকালে ঘুম থেকে দেরি করে ওঠায়, ব্রেকফাস্ট করতে করতে আর বেরোতেও বেশ খানিক লেট হয়ে যায়। যাই হোক, শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। আমরা তো ধীরে ধীরে গুলমার্গের রাস্তায় ঢুকলাম, কিন্তু এই কাশ্মীর ঘুরতে গেলে কয়েকটা কিন্তু জিনিস মাথায় রাখতে হবে। এখানে প্রচুর কিন্তু স্ক্যাম হয়। যারা কিন্তু ক্যাব ড্রাইভার থাকে বা গাড়ির ড্রাইভার থাকে, অনেক কিন্তু বার্গেনিং আপনাদেরকে নিজের থেকেই করে নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে, যে রেট বলবে সেই রেটে কিন্তু রাজি হলে হবে না, অনেক বার্গেনিং কিন্তু এখানে হয়ে যাবে। তো সাবধানে কিন্তু পা ফেলতে হবে, না হলে কিন্তু অনেক টাকা বেরিয়ে যেতে পারে আপনাদের পকেট থেকে। এখন যেহেতু শীতকাল, সেই কারণে কোনো গাছেই সেরম পাতা নেই। ন্যাড়া উইলো ও চিনার গাছের সারির ফাঁক দিয়ে উকি মারছে ওই দূরের বরফে ঢাকা পাহাড়গুলো। কি অপার্থিব লাগছে চারিদিক।
মনে হচ্ছে সামনের রাস্তাটা বুক চিরে চলে গেছে ওই দূরের পাহাড়ের মধ্য দিয়ে। এখন কিন্তু এসে পৌঁছালাম ডেনমার্কে। अभी नहीं लगेगा भैया, अभी नहीं लगेगा भैया। এই গুলমার্গে যখন হেভি স্নোফল হয় তখন কিন্তু আপনাদের এজেন্সির যে গাড়ি থাকবে সেটা কিন্তু এখানে এসে আপনাদেরকে দাঁড় করাবে, তারপর কিন্তু আপনাদেরকে গাড়ি চেঞ্জ করে ওপরে যেতে হবে একদম যেখান থেকে গন্ডোলা রাইড শুরু হচ্ছে। কিন্তু এখন যেহেতু অতটাও স্নো নেই, ফেব্রুয়ারির লাস্ট যেহেতু একদম চলছে, এর জন্য কিন্তু আমাদের যে এজেন্সির যে গাড়ি রয়েছে সেটাই কিন্তু একদম ওপর অবধি যাচ্ছে। তো মোটামুটি ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এলে কিন্তু আপনাদের এখান থেকেই যে এই ডেনমার্ক রয়েছে এখান থেকে কিন্তু গাড়ি পাল্টাতে হবে। আর এখান থেকে গাড়ি পাল্টালে প্রায় খরচা পড়বে ওই 3,500 থেকে 4,000 টাকার মতো। এখন কিন্তু আসলাম স্নো বুট নিতে, যেহেতু মানে ওপরে বিশাল স্নোফল হয়েছে। এখানে কিন্তু জ্যাকেট থেকে সমস্ত কিছু কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু স্নো বুটও রয়েছে। नहीं लगेगा भाई, ये ब्रांड है ना, अगर ये नहीं लिया तो कैमरा में क्या दिखेगा? नहीं लगा भाई, नहीं लगा भैया। ये देखो नाइट विजन है हमारे पास है भैया। वो कहाँ चले? এখানে কিন্তু স্নো বুট আর জ্যাকেটের কিন্তু অনেকগুলো শপ রয়েছে, আপনারা কিন্তু বার্গেনিং করে একটা শপ থেকে কিন্তু স্নো বুট নিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে নিয়ে নিতে হচ্ছে আমার জন্য স্নো বুট। আমার কিন্তু স্নো বুটের দাম পড়লো মাত্র 150 টাকা করে। এই দেখুন ওপর আর নিচে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, আপনারা যে কোনো দোকান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটিভি বাইকও রয়েছে। আমরা যখন ডেনমার্ক পার হলাম তখন থেকেই দেখা মিলতে শুরু করলো বরফের, বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ডিসেম্বর মাসের শেষ কিংবা জানুয়ারি মাসের শুরুর দিকে এই রাস্তা যে বরফের নিচে চলে যায় তার বলার অপেক্ষা রাখে না। রাস্তার দুপাশে কি সুন্দর সাদা গালিচা পাতা, মনে হচ্ছে মানে অপূর্ব লাগছে। তার সাথে কিন্তু একটা হিমেল হাওয়া শরীরের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে। ওপরে ঠিক কতখানি ঠান্ডা হবে এর থেকেই আজ করতে পারছি। রাস্তার দুধারে বরফে ঢাকা ঘন পাইন গাছের জঙ্গল, তার মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। কাশ্মীর বিভিন্ন সময় বিভিন্ন রকম, তবে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে উইন্টার কাশ্মীর। চারিদিকটা যেন সেজে ওঠে বরফের সাম্রাজ্যে। এই উইন্টার কাশ্মীর বেড়াতে আসলে সঙ্গে কয়েকটি জিনিস আনা একদম বাধ্যতামূলক। তার মধ্যে একটি হলো ভালো মানের একটি জ্যাকেট, থার্মাল, মোজা, একটা ভালো জুতো, রোদ চশমা, আর যাদের শ্বাসজনিত সমস্যা রয়েছে একটুখানি কর্পূর অবশ্যই আনতে হবে। এই মুহূর্তে এসে পৌঁছালাম একদম কিন্তু গুলমার্গের সামনে। আমাদের গাড়ি এখানেই নামিয়ে দিল। আর আসার রাস্তাটা তো আপনাদেরকে দেখালাম, কি অপূর্ব রাস্তা, চারিদিকে পাইন গাছের জঙ্গল, নিচে কিন্তু বরফ জমে রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর এখানে কিন্তু হেলিকপ্টারও চলছে। আর এই যে হচ্ছে এটিভি রাইড, মানে আপনারা কিন্তু এটিভি বাইকও কিন্তু সাথে কিন্তু থাকছে আপনাদের সাথে। এই যে সামনে লেখা রয়েছে আই লাভ গুলমার্গ। আর এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে গন্ডোলা যাওয়ার রাস্তা রয়েছে একদম স্ট্রেট, মাত্র 1.5 কিলোমিটার হাঁটা পথ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখান থেকেই কিন্তু আমাদের শুরু হবে গন্ডোলা রাইড। এই যে এই 1.5 কিলোমিটার যে পায়ে হাঁটা রাস্তা, এটা কিন্তু আপনারা ইজিলি হেঁটে যেতে পারেন। এছাড়া যদি মনে হয় পায়ে হেঁটে যাব না, তাহলে কিন্তু মাত্র 100 টাকায় গাড়ির কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে, একদম সোজা গন্ডোলা রাইডের সামনের এন্ট্রান্সে আপনাদের ছেড়ে দেবে। এইটা নাকি একটা হসপিটাল, হসপিটালটার কিন্তু চারিদিকটা দেখুন পুরো স্নো ফল হয়ে ভরে গেছে, মানে চারিদিকটা পুরো বরফ আর বরফ। ऊपर क्या है ये कश्मीरी फेमस स्वीट कश्मीरी कुलचा अच्छा, ट्राई करके देखो। एक का देखो 10 रुपीज का है, कितने रुपीस का? 10 10 रुपीस रुपीज का। आप ट्राई करके देखो ये सब अच्छा एक दे दीजिए, একটা করে ট্রাই করে দেখা যাক। कश्मीरी বেশ ভালো খেতে কিন্তু, नारियल रहता है, इसमें 7 ड्राई फ्रूट रहता है। व्हाइट वाला মাত্র 10 টাকা করে নিলে দারুণ খেতে লাগছে। গন্ডোলা রাইডে দুটি ফেজ আছে, একটি হচ্ছে ফার্স্ট ফেজ আর একটি হচ্ছে সেকেন্ড ফেজ। তো ফার্স্ট ফেজের জন্য কিন্তু আমাদের লেগেছে 800 টাকা করে পার হেড, আমরা আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে এসেছিলাম। আর সেকেন্ড ফেজের জন্য কিন্তু আপনাদের লাগবে 1000 টাকা করে, টোটাল হলো 1800 টাকা। এই গন্ডোলার টিকিট কিন্তু অনলাইনে বুক করলে 50 টাকা কম পড়ে, কিন্তু অফলাইনে বুক করলে কিন্তু
আর শেষ হওয়ার সম্ভাবনা থাকে, আর একটু বেশিও পড়ে টাকাটা। এখানে কিন্তু চকলেট কেক সমস্ত কিছু বিক্রি হচ্ছে, আর সাইডে এত বরফ, আমার মনে হয় ফেজ 1-এ যাওয়ার দরকার নেই, ফেজ 2 তো দূর কি বাদ, এখানে এত চারিদিকে কিন্তু বরফ পড়ে রয়েছে, ফেজ 1 পর্যন্ত যাওয়ার দরকার নেই, চারিদিকে শুধু বরফে মোড়া পাহাড়, পাইন গাছ, বাড়ি, আর কি দরকার। ভাই রে ভাই, গুলমার্গে এত বরফ পড়েছে, ট্রান্সফরমার বরফের নিচে চলে গেছে, ভাবা যায়, মানে চারিদিকটা শুধু বরফের বরফ। ওদিকে আছে সামনে পাবলিক টয়লেট, ওর মাথাটা দেখুন, বরফ পড়ে পুরো চাই হয়ে রয়েছে, চারিদিকে জাস্ট বরফ 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 আর বরফ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কিন্তু একদম গন্ডোলা রাইডের যেখান থেকে এন্ট্রি হয় তার সামনে, চলুন ভিতরে ঢোকা যাক। এটা কিন্তু এশিয়ার সবচেয়ে উচ্চতম, ঠিক আছে। কেসা লাগ রা হ্যায়? গন্ডোলা ঢোকার সময় কিন্তু আপনাদের বলবে আপনাদের কি গাইড লাগবে কি না, মানে একদম কিন্তু মানে পুরো পিছনে পড়ে যাবে, তো একদম কিন্তু এই ফাঁদে পা দেবেন না, ঠিক আছে। এই হচ্ছে মেন গেট, এর ভিতর দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে। এই যে জেন্টস আর লেডিস লেখা রয়েছে, তো আমরা জেন্টসের ভিতর দিয়ে ঢুকবো। এই হচ্ছে পুরো হল, আর জাস্ট ভিড়টা দেখুন, মানে এত ভিড় হয়ে গেছে, আমাদের লেটও হয়ে গেছে তার মধ্যে, আর লাইন পড়েছে দেখুন, কত লাইন, জাস্ট বিশাল লাইন পড়ে গেছে। আজকে ওপরে যেতে পারবো কিনা সেটাই দেখার বিষয়। এখানে কিন্তু সামনের দিকে এসে জাস্ট আপনাদের ফিজিক্যাল টিকিটটা দেখাতে হবে, তাহলেই কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আমি ভাবলাম শুধু নিচেই খালি লাইন, আমি টিকিটটা দেখি ওপরে আসলাম, ও বাবা দেখি এখানে তো পুরো লম্বা লাইন লেগেছে, সবার টিকিট চেক করানো হয়ে গেছে, এবার শুধু গন্ডোলায় ওঠার পালা, মানে একটা বড় সড়ো হল রুমের মধ্যে লাইনটা লেগেছে, ওপরে যেতে অনেকটা সময় লেগে যাবে আমাদের। এখানে কিন্তু সব অল্টিটিউডগুলো লেখা আছে, দেখতে পাচ্ছ, প্রায় 3000 মিটারের উপর কিন্তু আমরা উঠবো। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরেই কিন্তু আমরা উঠবো, এইভাবে আসছে একটা একটা করে, কি দারুণ ব্যাপার না। Where are you from? गुजरात। হ্যাঁ, गुजरात। গুজরাট, আচ্ছা। এন্ট্রি করার সময় অবশ্যই টিকিটগুলো স্ক্যান করে নিতে হবে। এবার পালা গন্ডোলায় ওঠার। এটা অনেকটা রোপওয়ের মতো, 6 জন করে একটাতে বসতে পারবে। এরপর ঠিক কি হলো জানি না, সঙ্গে সঙ্গে সাহস করে বাড়ি দিলাম মোবাইল ফোন, আর তারপর যে অপার্থিব দৃশ্যের সাক্ষী হলাম তা সবটাই রাখলাম আপনাদের সামনে। দারুণ সুন্দর রাইড, মানে পুরো বরফের চাদরের মোড়া, ওপর দিয়ে উপত্যকার মাধ্যমে পুরো উঠছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, লাইফ টাইম অভিজ্ঞতা যাকে বলে। লাগছে অমিতদা? দুর্দান্ত, মানে জান্নাত, স্বর্গে বসে আছে, মানে হিভেন ফিলিং বলতে গেলে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কাশ্মীরের গুলমার্গের এই গন্ডোলা বিশ্বের বৃহত্তম তথা উচ্চতম গন্ডোলা। এই গন্ডোলার ফেজ 1-এর উচ্চতা 3050 মিটার, যা কংডোরি শৃঙ্গে, ও সেকেন্ড ফেজ 3950 মিটার, যা আফারওয়ার্ড শৃঙ্গে অবস্থিত। এই নেমে গেলাম হচ্ছে গন্ডোলা থেকে। আপনারা যারা সেকেন্ড ফেজ যাবেন একদম কিন্তু সোজা চলে যেতে হবে, আমাদের যেহেতু সেকেন্ড ফেজের টিকিট নেই, আমরা এই রাস্তা হয়ে যাব। এই উপর দিয়ে আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই, জাস্ট এখানে আর্মি অফিসাররা কিন্তু রয়েছে, জাস্ট দেখুন ভিউটা, মানে কিন্তু চারিদিকের ভিউটা কিন্তু এখান থেকে চলে আসছে, মানে আমার পিছনে এরকম বরফে মোড়া গুলমার্গের উপত্যকা, মনে হয় চলে এসেছি কোনো একটা স্বর্গে, কোনো সত্যি চোখে বিশ্বাস করা যায়, যত দূর চোখ যায় শুধুই বরফ আর বরফ, আর সামনে দেখুন ইগলু রয়েছে, এখানেও কিন্তু প্রচুর বরফ। এবার এই সিঁড়ি ধরে আমরা নিচে যাচ্ছি আসল জায়গা, যেখানে কিন্তু রয়েছে বরফের রাজ্য। এখন কিন্তু চলে আসলাম মেন জায়গায়, আর এখান থেকে দেখুন সেকেন্ড ফেজে যাওয়া যাচ্ছে, এগুলোই কিন্তু একদম উপরে যাচ্ছে সেকেন্ড ফেজের দিকে, ওই উপরে।
নিচ থেকে মাত্র 800 টাকায় কিন্তু ওপরে চলে আসলাম, সবাই আনন্দ করছে আর চারিদিকে শুধু বরফ আর বরফ, মানে সবাই রিল ঠিল বানাচ্ছে, ফটো টটো তুলছে, দারুণ লাগছে দেখতে। আর দূরের ওই পাহাড়গুলো দেখো পুরো স্নোতে ঢাকা, পুরো বরফে মারা উপত্যকা, উফ সেই লাগছে। জাস্ট দেখুন চারিদিকে কিন্তু লোকজন পুরো ভর্তি, মানে সবাই কিন্তু পরিবারের সাথে এসছে। আর এখানে কিন্তু চলছে স্লেজ গাড়ি, এই হচ্ছে স্লেজ গাড়ি করে কিন্তু আপনারা যেতে পারবেন, সবাই কিন্তু বসে গেছে। দুর্দান্ত, ওপর দিয়ে কিন্তু সেকেন্ড ফেজে যাওয়া যাচ্ছে। আহা, চারিদিকে কিন্তু প্রচুর মানুষের ভিড় চারিদিকে। যখন থেকে নিচে নেমেছি একজন পিছনে আসছে, এই লাগবে ওই লাগবে, 7 কিলোমিটার জঙ্গল রাইড আছে, পিছনে করেই যাচ্ছে, পিছু ছাড়ছে না। এখানে এলে কিন্তু এগুলো সাবধানে একদম, কিন্তু এদের পাল্লায় পা দেবে না, প্রচুর টাকা কিন্তু এরা নিয়ে নেবে। ভাই এই দাঁড়া ভাই, পড়ে যাচ্ছিল। আর চারিদিকে বরফ, আর দেখুন মাঝখান দিয়ে কিন্তু একটা নদী বয়ে যাচ্ছে পুরো নিচ দিয়ে, একদম ওই নিচ দিয়ে কিন্তু পুরোটাকে নিচে নেমেছে। প্লিজ কেউ কাশ্মীর আসবে না, নাহলে কিন্তু এইরকম বরফ পেয়ে যাবেন। এখানে কিন্তু বরফের মধ্যে এদিক ওদিক ঘুরছিলাম আর কিন্তু পেয়ে গেছি আমাদের কাশ্মীরের ফেমাস একেবারে কিন্তু গরমা গরম হাতে পেয়ে গেছি। এই বরফের মাঝে কাশ্মীরের গরমা গরম কাওয়া খাওয়ার মজাটাই আলাদা। আহা দুর্দান্ত, পুরো জি খুশ হয়ে গেল। এই পড়ে গেল, আস্তে 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 আস্তে। আস্তে যা, আস্তে 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 আস্তে। আপনারা যারা বাচ্চা নিয়ে আসতে ভয় পাচ্ছেন, দেখুন এইটুকুনি বাচ্চা কিন্তু এখানে এসে আনন্দ নিচ্ছে, স্কেটিং করছে, স্কেচ গাড়িতে কিন্তু উঠেছে। তাহলে কিন্তু নিশ্চিন্ত চলে আসতেই পারেন কাশ্মীর ঘুরতে, কি কিউট লাগছে দেখতে। এবার অমিতদার পালা, আস্তে আস্তে, সাবধানে সাবধানে সাবধানে, নিচে নিচে সাবধানে। নেই ভাই, একদম নিচ থেকে ওপরে উঠে এলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, পুরো লাইন দিয়ে রেস্টুরেন্ট, লাইন দিয়ে কিন্তু অনেক রেস্টুরেন্ট, প্রচুর প্রচুর। তোমরা এখানে আসলে কিন্তু খাবার কিন্তু এখানে খেতে পারবে। ওয়েলকাম টু কাশ্মীর। এত বরফ হয়েছে এইভাবে কিন্তু দেখুন পুরো ছেঁচে ছেঁচে পুরো তোলা হচ্ছে ওপরে। भैया लास्ट कब स्नोफॉल हुआ था? 10-15 दिन पहले स्नोफॉल हुआ था। अच्छा, बहुत स्नोफॉल हुआ था, इतना पूरा बर्फ जम गया। এখন আমরা সব শেষে যাচ্ছি জঙ্গল রাইড করতে। এই যে স্কিগুলো করে যাবো হচ্ছে জঙ্গলের মতো দিয়ে নিচে, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই যাবো পুরো জঙ্গলের মতো দিয়ে, মানে পুরো বরফের মতো দিয়ে, দারুণ মজা হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। कैसे पकड़ो, आपको पकड़ो, आपको पकड़ो ভাই ভাই, মানে জঙ্গল রাইড করছি এই হবে। নতুন এক্সপিরিয়েন্স, দারুণ, দুর্দান্ত। ভাইয়া डर लग रहा है। नीचे नामছি। জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, মানে ভয়ও লাগছে, দেখাতে অ্যাডভেঞ্চারও ফিল হচ্ছে। ও
আমরা এখন জঙ্গল রাইড করছি আর দাদার সাথে কিন্তু দারুণ মজা আসছে। ওই দেখো অমিত দা আসছে, ওই দেখো অমিত দা আসছে, সবাই আসছে। এখনো কিন্তু অনেকটা নিচে যাওয়া বাকি, ঠিক আছে, আমাদের যেতে হবে নিচে। এক্সপিরিয়েন্সটা বলো শুভঙ্কর, কেমন লাগলো এরকম? ভয়ও লাগছে, তার সাথে মজাও লাগছে, দুটো জিনিস একসঙ্গে কাজ মানে ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। ও বাবা, দারুণ দারুণ দারুণ। আগে চলতে চলি। দারুণ, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর কিচ্ছু বলতে চাই না। कैसा लगा आपको? एकदम मस्त एडवेंचर वाला। আবার শুরু হলো আমাদের সেই লোমহর্ষক যাত্রা। কাশ্মীর, এই স্লেজ গাড়ি করে কিন্তু পুরো অবস্থা খারাপ। আমাদেরকে কিন্তু ঠিক এই জায়গাটায় এসে নামালো, ঠিক আছে, মানে তো জার্কিং হচ্ছিল, এরাও এরকম করে যাচ্ছিল, ঠিক আছে। তো আমরা প্রায় নিচে এসে গেছি। এখানে পার হেড নিল মোটামুটি 500 টাকা করে, ঠিক আছে। আর আমরা ফটোগ্রাফার নিয়েছিলাম, এর জন্য আরও 500 টাকা, ঠিক আছে, না সরি আরও 300 টাকা নিল, ঠিক আছে। তো এই হচ্ছে এই রাইডগুলো। আমি বলবো মানে ফার্স্ট বার এলে অবশ্যই কিন্তু একবার এক্সপিরিয়েন্স করতেই হবে। যে প্যান্ট ট্যান্ট সব কিন্তু ভিজে গেছে, যাই হোক শরীরে কিন্তু আর এনার্জি নেই। এবার যাব কিন্তু একদম হোটেলে, আর একদম এনার্জি নেই। সূর্যের আলো নামতেই ঠান্ডা বাড়তে থাকে এখানে। এবার বলে রাখা ভালো, আগামী দিনে যারা গুলমার্গ ঘুরতে আসবেন বা কাশ্মীর ঘুরতে আসবেন তাদের মনে অনেকেরই প্রশ্ন, আচ্ছা কাশ্মীর ঘুরতে গেলে ঠিক কত খরচা হবে? উত্তরে বলবো, অন অ্যান অ্যাভারেজ সমস্ত স্নো অ্যাক্টিভিটি, এক্সট্রা খরচা, লোকাল গাড়ি ভাড়া বাদ দিয়ে 4 থেকে 6 জনার খরচা হবে 10 থেকে 15,000 টাকার মতো। আমরা যেমন ঘুরছি ট্যুর পিকার্সের সাথে, ওনারাই সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছেন খুব ভালোভাবে। আমি ডিসক্রিপশানে সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম হোটেলে। আর আজকে হোটেলে ফিরেই কিছুটা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনারে ছিল অনেক রকমের খাবার দাবার, তবে সবচেয়ে যেটা স্পেশাল সেটা হচ্ছে কাশ্মীরি চিকেন। কালকে অনেক জায়গায় আমাদের যাওয়ার আছে, কিন্তু তবে তার আগে কাশ্মীরি চিকেনের স্বাদ কিন্তু সত্যি মন ভোলানো। কাশ্মীরি চিকেন কিন্তু পুরো খেয়ে আমি ফিদা হয়ে গেছি। লাজবাব। আজকের পর্ব কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আরও নতুন নতুন পর্ব আসতে চলেছে, ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।